স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। গল টেস্টে মাথার ঘাম পায়ে ফেলেও সুবিধা করতে পারছে না বাংলাদেশের বোলাররা। তৃতীয় দিনে টাইগারদের প্রাপ্তি বলতে 4 উইকেট, যেখানে শ্রীলঙ্কা বোর্ডে তুলে ফেলেছে 368 রান। এরপরেও স্বস্তি 127 রানে এগিয়ে শান্ত বাহিনী। গল টেস্টের তৃতীয় দিনের খবর জানাচ্ছেন পার্থ বণিক। 2023 বিশ্বকাপ দিল্লিতে সেদিন টাইম আউট থেকে বাঁচতে টাইগারদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কখনো সাকিব, কখনো তাসকিন, প্রত্যেকের কাছে আলাদাভাবে ধর্ণা দিয়েও সেদিন মাথা নিচু করে ফিরতে হয়েছিল তাকে। 2 বছর পর এবার দৃশ্য পুরোই ভিন্ন। সেই অ্যাঞ্জেলো মাঠে ঢুকলেন আর বাংলাদেশের ক্রিকেটাররা তাকে দিলেন গার্ড অফ অনার। লিটন, জাকের, নাইমরা করতালিতে বাহবা দিলেন ম্যাথিউসের 16 বছরের টেস্ট ক্যারিয়ারকে। শেষ টেস্টে ম্যাথিউস ভক্ত প্রতিপক্ষের কাছ থেকে যে সম্মান পেয়েছেন, গল টেস্টের তৃতীয় দিন এর বাইরে বড় খবর বা আই ক্যাচিং কিছুই ঘটেনি, এবং এর জন্য ডিসক্রেডিট গোস টু গলের ব্যাটিং উইকেট। আগের দিনই 26 রানের ব্যবধানে যখন বাংলাদেশের 5 উইকেট পড়ে গিয়েছিল, তখনই সুযোগ ছিল লঙ্কানদের দিনের শেষ কয়েক ওভার খেলে কয়েকটা উইকেট তুলে নেবার। কিন্তু বাংলাদেশের ব্যাটিং খাইশ যে তখনও বাকি। তাই তো 9 উইকেটে 484 রান করা বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার না করেই তৃতীয় দিন মাঠে নেমে পড়ে। কিন্তু 500 আর কিভাবে হবে? ক্রিজে যে নাহিদ রানা, যিনি 12 ইনিংসে 9 বারই 0 রানে মাঠ ছেড়েছেন। এবারও সেম কেস, আসিতা ফার্নান্দোর বলে বিনা রানে আউট হন নাহিদ। বাংলাদেশও গুটিয়ে যায় 495 রানে। জবাব দিতে নেমে 13তম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল। লাহিরু উদানাকে কট অ্যান্ড বোল্ড করেন 29 রানে। নিশাঙ্কা আর চান্ডিমালে ভর করে লাঞ্চ ব্রেকের আগে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় 1 উইকেটে 100। সেকেন্ড সেশনে দ্রুতই টেস্ট ক্যারিয়ারে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন পাথুম নিশাঙ্কা। দীনেশ চান্ডিমালও পান 50-র দেখা। তবে চান্ডিমাল এই 50-কে আর এগিয়ে নিতে পারেননি। নাইম হাসানের বলে আউট হয়ে ফেরেন 54 রানে। লঙ্কানদের দ্বিতীয় সেশন শেষ হয় 2 উইকেটে 233 রানে। শেষ টেস্ট খেলতে নেমে শেষটা রাঙাতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস। পার্ট টাইম মুমিনুলের কাছে উইকেট দিয়ে আসেন 39 রানে। তবে গলের ব্যাটিং স্বর্গে সবার চোখ ছিল পাথুম নিশাঙ্কার দিকে। শান্ত যা পারেননি, মুশফিক যা পারেননি, নিশাঙ্কা কি সে ডাবল সেঞ্চুরি করতে পারবেন? না, হাসান মাহমুদ তা হতে দেননি। 189 রানে নিশাঙ্কাকে বোল্ড করে উপহার দেন দিনের বিগ আপসেট। শেষ পর্যন্ত 4 উইকেটে 368 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। বাংলাদেশ মাঠ ছাড়ে 127 রানে এগিয়ে। পার্থ বণিক, 71। টেস্ট ক্রিকেটে 500-র আশেপাশে রান করে ম্যাচ জিততে না পারার নজির এর আগে বেশ কয়েকবার আছে বাংলাদেশের। তাই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে প্রায় 500 রানের পরও স্বস্তিতে থাকার অপশন নেই টাইগারদের। এই গলের মাঠেই নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান করেছিল টাইগারও। তবে ম্যাচটা শেষ করতে হয়েছে ড্র নিয়েই। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নয়া সাইকেলে এগিয়ে থাকতে নিশ্চয়ই ম্যাচটা জিততে চাইবে নাজমুল শান্তর দল। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। এই ছবি কেবল উচ্ছ্বাস কিংবা আত্মবিশ্বাসের নয়, বরং বলছে দারুণভাবে ফিরে আসার গল্প। ব্যাট হাতে জবাবটা দেয়ার আনন্দ। ক্যাপ্টেন নাজমুল শান্ত এই সিরিজটা খেলতে আসার আগেই হারিয়েছেন ওডিআই ক্যাপ্টেন্সিটা। সেই ঘটনাই তাকে তাতিয়ে দিল কিনা কে জানে। কিন্তু সেসব ইতিহাস ফেলে বর্তমানে একটাই, বাংলাদেশ গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে গড়েছে 495 রানের পাহাড়। সেটা শান্তর সাথে মুশির 264 আর মিস্টার ডিপেন্ডেবলের সাথে লিটন দাসের 149 রানের পার্টনারশিপের সুবাদেই। তার চেয়ে বড় কথা, গল টেস্টের প্রথম 2টা দিন ব্যাটিং করেই কাটিয়ে দিতে পেরেছে টাইগাররা, যদিও বৃষ্টি রেখেছে অনেকটা অবদান। কিন্তু প্রথম ইনিংসে রান তুলেই তো হাফ ছেড়ে বাঁচার উপায় নেই। এখনও পাড়ি দিতে হবে দুর্গম গিরি কান্তার মরু। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নয়া সাইকেলে এগিয়ে থাকতে ম্যাচটা নিশ্চয়ই জিততে চাইবে শান্ত বাহিনী। কিন্তু এখানেই চোখ রাঙাচ্ছে পরিসংখ্যানের খাতা। অ্যাওয়ে ভেন্যুতে এর আগে মোট 4 বার 500+ রান স্কোরবোর্ডে জমা করার নজির গড়েছে বাংলাদেশ। চলতি ম্যাচটা আছে সর্বোচ্চ সেই রানের তালিকায় 5 নম্বরে। কিন্তু হতাশার কথা, আগের 4 ইনিংসের মধ্যে কেবল একবারই ম্যাচ জিততে পেরেছে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে, ওয়েলিংটনে একবার তো নিউজিল্যান্ডের বিপক্ষে 595 রান তুলে ইনিংস ঘোষণা করেও হেরেছে। আর বাকি দুবারই ড্র, এবং মজার ব্যাপার, ওই 2 ম্যাচই ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষে।
এর আগে একবারই লঙ্কানদের বিপক্ষে টেস্ট জিততে পেরেছে বাংলাদেশ, সেটা কলম্বোর মাঠে 2017-তে 4 উইকেটে জয় পায় টাইগাররা। নিজেদের দ্বিতীয় জয়টা কি গলেই আসবে নাকি অপেক্ষা বাড়বে আরও, তা অনেকটাই নির্ভর করছে বোলারদের পারফরম্যান্সের উপর। খালিদ জামিল, একাত্তর। রিশাদ হোসেনের সামর্থ্য সম্পর্কে ভালোই জানে হোবার্ট হারিকেন্স, তাই তো এবারও বাংলার লেগিকে দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিটি। যদিও ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল এর কারণে সপ্তাহ দুয়েকের বেশি বিগ ব্যাশ টুর্নামেন্টে নাও দেখা যেতে পারে রিশাদকে। সাইফুল রূপকের রিপোর্ট। সাকিবের সময় ফুরিয়ে যাচ্ছে, রিশাদ যেন টি-20-র ফেরিওয়ালা বনে গেছে। সুপার সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার লিগে খেলার হাতছানি। বৃহস্পতিবার বিগ ব্যাশের ড্রাফটে রিশাদকে ধরে রাখতে পেরে বেজায় খুশি হোবার্ট হারিকেন্সের কর্তারা। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে যেন হটকেক বাংলার রিশাদ। কেনই বা হবে না? সবশেষ টি-20 বিশ্বকাপে নজর টানেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন ক্রিকেটার। পিএসএলে 7 ম্যাচে সাজঘরে পাঠিয়েছিলেন 13 জন ব্যাটার। লাহোরের শিরোপা জেতার পেছনে বড় অবদান ছিল রিশাদ হোসেনের। প্রশ্ন হলো, এবার কি বিগ ব্যাশের জার্সি উঠবে গায়ে? গেলবার দল পেয়েও বিপিএল এর কারণে আর যাওয়া হয়নি। 14 ডিসেম্বর থেকে শুরু নতুন মৌসুমের বিগ ব্যাশ, খেলা চলবে মাস দেড়েক। শিডিউল দেখে বলে দেয়াই যায় সপ্তাহ দুয়েকের বেশি অস্ট্রেলিয়ায় থাকার সম্ভাবনা নাই রিশাদ হোসেনের, কারণ জানুয়ারির একদম শুরু থেকেই মাঠে গড়াতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। সেক্ষেত্রে এবার বিগ ব্যাশে খেলার জন্য 12 থেকে 14 দিনের অনাপত্তিপত্র পেতে পারেন রিশাদ হোসেন। ভিন্ন ভিন্ন দেশে নানান কন্ডিশনে প্র্যাকটিস করলে কিংবা ম্যাচ খেললে এই লেগই আরও পরিণত হবে, বিশ্বাস জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। আমি আমার ছেলেরা বাইরে খেলুক, তখন আপনারাই বলবেন না আমার তো লিটন দাস খেলতেছে, বড় প্লেয়ার্স, আমার রিশাদ খেলে বড় প্লেয়ার্স, ওরা মাঠে নামবে, তখন আপনারা অনেক হাইপ তুলে ফেলবেন। তো সে একেবারে সিম্পল। সো আমার কাছে মনে হয় যে খেলতে দিলে অ্যাটলিস্ট ছেলেটা নিজেও চিন্তা করবে, ওরকম আমরা চিন্তা করব, এবং সেই সাথে তার সে আসলে নিজের রেসপন্সিবিলিটি সম্পর্কে অনেক কিছু শিখবে। বাইরে একটা ড্রেসিং রুমের সঙ্গে শেয়ার করবে, সে অনেক কিছু জেনে আসবে, অন্য কোচের সাথে আন্ডারে কাজ করবে, টিমের পরিবেশ দেখবে, কালচারটা শিখবে, যেটা আসলে পরবর্তীতে আমার ন্যাশনাল টিমের জন্যই অনেক লাভবান হবে। পিএসএলটা দুর্দান্ত কাটলেও পাকিস্তান সিরিজে এলোমেলো ছিল রিশাদের লাইন লেন্থ। কেন ব্যর্থ হচ্ছে এমন প্রশ্নে পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ভ্যারিয়েশন আছে, নিয়মিত ভালো লাইন লেন্থে বোলিং করতে চাইলে রিশাদের অ্যাকশনের উন্নতি করতে হবে। স্মুথ অ্যাকশন না থাকায় প্রায় বাজে বল দিচ্ছে রিশাদ। ফ্ল্যাট পিচে রিশাদ উইকেট টু উইকেট বোলিং করায় সুবিধা করতে পারেনি। রিশাদের অ্যাকশন অবৈধ নয়, আরও বেশি স্মুথ হলে বাড়বে বলের কন্ট্রোল। ভ্যারিয়েশনগুলো প্রতিপক্ষকে ধাঁধায় ফেলবে। অ্যাকশন এবং ফলো থ্রু আরও নিখুঁত করতে ঘাম ঝরাচ্ছেন বাংলার লেগি। লাল বলেও তাকে সুযোগ দিলে নাকি দ্রুতই আরও পরিণত হবেন। রিশাদকে আমরা কিন্তু তিনোটা ফর্ম্যাটে দেখতে চাই। কোনো টেস্ট ক্রিকেটে আমরা লেগ স্পিনার কিন্তু এখনও খুঁজছি আমরা, কিন্তু আমি মনে করি রিশাদ ইজ capable of handling himself in all 3 formats of the game. 2024-এর টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি 14 উইকেট দখল করেছিলেন রিশাদ। এরপরই কানাডা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া নানান দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে ডাক পড়েছিল। যদিও গেল এপ্রিল-মেতে খেলা পিএসএলই ছিল তার প্রথম বিদেশি লিগ। সাইফুল রূপক, একাত্তর। জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা ইস্যুতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বার্তা পরিষ্কার। তিনি জানান বাফুফেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কাবরেরার বিষয়ে। জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা। এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। জাতীয় স্টেডিয়ামে সমর্থকদের উপচে পড়া ভিড়। ফুটবল নিয়ে হারানো উন্মাদনা ফিরে আসার আভাস। দারুণ জমেছিল দুই দলের মাঠের লড়াই। প্রেসিডেন্ট বক্সে বসে সেই খেলাটা দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই ম্যাচটা জিততে পারেনি লাল সবুজরা। সমর্থকদের মনে জমেছে আক্ষেপ। হেড কোচ হাভিয়ার কাবরেরার কৌশল নিয়ে উঠেছে প্রশ্ন। হামজা, সমিতদের মতো ফুটবলারদের নিয়েও কেন এমন অসহায় আত্মসমর্পণ? কোচ ইস্যুতে বাফুফের সদস্যরাই যেন দুই ভাগে বিভক্ত। সাখাওয়াত শাহীন মিট দ্য প্রেসে কাবরেরার পদত্যাগ চেয়ে সমর্থকদের কাছে হয়ে উঠেছেন হিরো। অন্যদিকে কোচের পক্ষে কথা বলায় মঞ্জুরুল করিমকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সমর্থকদের মাঝে।
দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফুটবল ফেডারেশনকে দিলেন পরিষ্কার বার্তা। প্রথমত হচ্ছে আমি ফুটবলের এক্সপার্ট না এবং ফুটবলের কাঠামোর সরাসরি দায়িত্বে আমি নেই, সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। এই বিষয়ে সিদ্ধান্তটা বাফুফেকে নিতে হবে। জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-17 গোল্ড কাপ টুর্নামেন্টে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগ। ছেলেদের ফুটবলে সবাইকে টেক্কা দিয়ে সেরা হয়েছে রংপুর বিভাগ। দুই বিভাগেই রানার্স আপ ময়মনসিংহ বিভাগ। অনূর্ধ্ব-17 বালকদের খেলা দেখলাম আমি কিছুক্ষণ, খুবই টপ নচ এবং ভালো কোয়ালিটির খেলা কিন্তু খেলছে, কিন্তু এটার ওইভাবে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের অভাবে কিন্তু ওই লেভেলে এটার নেই। তো এগুলো আমরা সামনের দিনে খেয়াল রাখবো এবং এই ধরনের টুর্নামেন্টগুলো আমরা আরও বাড়াবো, যেটা একদম রুরাল পর্যায় থেকে প্লেয়াররা খেলার সুযোগ পাবে এবং সেখান থেকে একদম মেইন স্ট্রিমে উঠে আসার একটা সুযোগ পাবে এবং ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সুযোগ পাবে। অর্ণব বাপি, ৭১। আর মাত্র 2 মাস বাদেই ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলবে বাংলাদেশ। শক্তিশালী গ্রুপে পড়লেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো সারা শব্দ নাই বাফুফের। কোচ, প্রস্তুতি ম্যাচ কিংবা স্কোয়াড সহ থাকছে নানা ইস্যু, তবে তাতে যেন মাথা ব্যথা নেই দেশের ফুটবলের অভিভাবক সংস্থার। অথচ প্রতিবেশী দেশ ভারত এরই মধ্যে খেলে ফেলেছে প্রস্তুতি ম্যাচও। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। সেপ্টেম্বরে ভিয়েতনামে বসে এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্ব, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুর। বাংলাদেশের চাইতে 3 দলই ঢের এগিয়ে। বাংলাদেশ কি তাদের প্রস্তুতিটা শুরু করেছে? এর উত্তর হলো না। এখন পর্যন্ত এ নিয়ে কোনো আলোচনাই হয়নি বাফুফের টেবিলে। কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সাড়া পাওয়া যায়নি। তবে যতদূর জানা গেছে, মিটিংয়ের পর সব সিদ্ধান্ত আসবে। অথচ বাফুফে যেখানে মিটিংয়ে বসতেই পারেনি, সেখানে এরই মধ্যে বাছাই পর্বকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ভারত প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে। এতেই তফাৎ মেলে ফুটবল নিয়ে দুই দেশের পরিকল্পনা। সবশেষ আসরের বাছাইয়ে বাজে স্মৃতি নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিন্সের বিপক্ষে গ্রুপ পর্বে 3 ম্যাচই হেরেছিল তারা। বিদায় নিয়েছিল গ্রুপের টেবিলের তলানিতে থেকে। তবে এবার কি ভাগ্য বদলাবে? এবারের বাছাই পর্বে সি গ্রুপে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পাচ্ছে ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুরকে। 3 সেপ্টেম্বর আয়োজক দেশ ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে যুবাদের মিশন। তবে গেল আসরের বাজে অভিজ্ঞতা বদলাতে এখনই দরকার প্রস্তুতি শুরু করা, দরকার নানা জটিলতার অবসান ঘটানো। বাছাই পর্ব খেলতে যাবার আগে থাকছে বেশ কিছু প্রশ্ন। কবে থেকে শুরু হবে ক্যাম্প? ভিয়েতনামে যাবার আগে কি কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে যুবারা? কোচের দায়িত্বেই বা কে থাকবেন? কেমন হবে স্কোয়াড? জাতীয় দল থেকে কয়েকজন ফুটবলারকে অনূর্ধ্ব-23 স্কোয়াডে পাওয়ার সুযোগ থাকলেও তা নিয়ে থাকছে শঙ্কা। সেপ্টেম্বরের 1 থেকে 9 তারিখ পর্যন্ত ভিয়েতনামে বাছাই পর্ব, ঠিক 2 থেকে 10 সেপ্টেম্বর আবার ফিফা উইন্ডো। অর্থাৎ দল গঠনে বেশ জটিলতার মধ্যে পড়তে যাচ্ছে বাফুফে, তা বলাই যায়। তবে আশার আলো হতে পারেন প্রবাসী ফুটবলাররা। চলতি মাসের ট্রায়াল থেকে বেশ কয়েকজন ফুটবলার অনূর্ধ্ব-23 স্কোয়াডে ডাক পেতে পারেন। স্কোয়াডের পাশাপাশি কোচের ভূমিকায় কে থাকবেন সেটাও বড় প্রশ্ন। হাভিয়ার কাবরেরার নাম শোনা গেলেও একে তো তাকে নিয়ে তীব্র সমালোচনা, অন্যদিকে ফিফা উইন্ডো থাকায় এক প্রকার তিনি অনিশ্চিত। এখন দেখার পালা, শেষমেশ কি ভিয়েতনামে জোড়াতালি দিয়ে যুবাদের পাঠাবে বাফুফে, নাকি কার্যকর সিদ্ধান্ত নিয়ে দ্রুত ক্যাম্প শুরু করবে বাংলা? হাসান সজীব, ৭১। ক্লাব ওয়ার্ল্ড কাপের জমজমাট লড়াইয়ে মাঠে নামবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। আটালান্টায় রাত 1টায় পোর্তোর বিপক্ষে মাঠে নামবে হাভিয়ার মাসেরানোর শিশুরা। ক্লাব ওয়ার্ল্ড কাপের শুরুটা ভালো হয়নি ইন্টার মায়ামির। মিশরের দল আল আহলির বিপক্ষে প্রথম ম্যাচে করেছে গোলশূন্য ড্র। 7 বার গোলের শট নিয়েও বল জালে জড়াতে পারেননি মায়ামি ফরওয়ার্ড লিওনেল মেসি। ছন্দে ফিরতে স্বাভাবিকভাবেই মাসেরানোর শিশুরা চাইবে পোর্তোর বিপক্ষে জয় পেতে। তবে কাজটা মোটেও হবে না সহজ, কারণ নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল পালমেইরাসের বিপক্ষে ড্র করে ছন্দে ফিরতে মরিয়া হয়ে আছে আনসেলমির দল। পর্তুগিজ লিগের দলটা তাই চাইবে ইন্টার মায়ামিকে ঘায়াল করে জয় ফিরতে। আবারও খবরের শিরোনাম নেইমার জুনিয়র। তবে এবার আর কোনো সমালোচনা নয়, নিজ ক্লাব ছেড়ে ইউরোপে নাকি পাড়ি জমাতে চান এই ব্রাজিলিয়ান। ইউরোপের বেশ কিছু ক্লাবও নাকি ইতিমধ্যে আগ্রহী নেইমারের জন্য। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে।
সম্প্রতি করোনা আক্রান্ত নেইমার আবারও খবরের শিরোনামে, যদিও অসুস্থতার কারণে নয়। ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড এবার খবরে এসেছেন নিজের দল বদল নিয়ে। সৌদি প্রো লিগ ছেড়ে আসা নেইমার সান্তোসেও খুব একটা ভালো সময় কাটিয়েছেন এমন নয়। ইনজুরি কিংবা অফ ফর্ম বেশ ভুগিয়েছে তাকে, তাই তো এবার সান্তোস ছেড়ে নেইমার পাড়ি জমাতে চান অন্য ক্লাবে। নতুন সিজনকে ঘিরে নতুন প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করছে তুর্কি ক্লাব গালাতাসারে। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা জমাতে নতুন করে দল গোছাতে চান ফেনারবাচে কোচ হোসে মরিনো। ওই পরিকল্পনায় ফ্রি এজেন্টে সান্তোস থেকে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে চান মরিনিও। গণমাধ্যম ফেনাটিক জানায়, নেইমারকে দলে নেয়ার জন্য এরই মধ্যে চেষ্টা করেছে ফেনারবাচে। ভালো বেতনের প্রস্তাবও নাকি দেয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। 30 জুন সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নেইমারের। তার বাবা নেইমার সিনিয়র জানিয়েছেন, ইউরোপের বেশ কিছু ক্লাব নাকি আগ্রহ দেখিয়েছে নেইমারের জন্য। অনেকে ভাবছেন নেইমারের সময় শেষ, কিন্তু আমি এখনও ইউরোপীয় বাজারে আগ্রহ দেখছি। হ্যাঁ, ইউরোপের কিছু ক্লাব আগ্রহী, যাদের কেউ কেউ চ্যাম্পিয়ন্স লিগেও খেলছে। এই সপ্তাহে আমরা মায়ামি যাচ্ছি ক্লাবগুলোর সঙ্গে কথা বলতে। ওদের কথা শুনবো, তারপর সিদ্ধান্ত নেব। যদিও এর আগে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলা ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স নেইমারকে শুধু ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। এছাড়া মেক্সিকান ক্লাব পাচুকা থেকেও একই প্রস্তাব ছিল নেইমারের টেবিলে, তবে এর কোনোটিতেই সায় দেননি তিনি। নেইমার জানান, অল্প সময়ের জন্য কোনো ক্লাবে যেতে আগ্রহী নন তিনি। তার চেয়ে সান্তোসে থেকে ফিট থাকাটা জরুরি। এছাড়া বিশ্বকাপের 1 বছর আগে ক্লাব ছাড়াটা ঝুঁকিপূর্ণ, তাই সান্তোসে থেকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে নেইমারের। নেইমারের বাবাও জানিয়েছেন সান্তোসে থেকে যেতে পারেন তিনি, তবে অন্য ক্লাবের প্রস্তাবও আছে নজরে। খেলার বাইরে নেইমারকে নিয়ে আলোচনা সমালোচনা যেন লেগেই থাকে। বিশেষ করে পার্টি এবং পোকার খেলার বিষয়টি গুরুত্ব পায় আলাদাভাবে। তবে এমন সমালোচনা মোটেও ভালোভাবে নেয়নি ছেলে এবং বাবা। নেইমারের বাবা বলেন, পার্টি করার জন্য ইনজুরিতে পড়েননি তিনি, আর নেইমার পরিষ্কার করেছে নিজের স্টেটমেন্ট। অনেকেই ভাবে আমি সবসময় পার্টি করে বেড়াই। আমি সব কিছু করি ছুটিতে। জাতীয় দল ও ক্লাবে 15 বছর ফাঁক রেখে খেলা সম্ভব নয়, অনেক আত্মত্যাগ করতে হয়। মোহাম্মদ আদনান, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।